আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব আয়তন সংক্রান্ত রাসায়নিক গণনা। তাহলে আমাদের আজকের যে আলোচনা হবে সেটা আয়তন সংক্রান্ত আলোচনা গণনা, এবং তার জন্য আমরা যেটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসীয় বিক্রিয়া। এবার গ্যাসীয় বিক্রিয়া আমরা কাকে বলবো? গ্যাসীয় বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ উভয়ই গ্যাসীয়, সেক্ষেত্রে আমরা সেই বিক্রিয়াকে বলবো গ্যাসীয় বিক্রিয়া। তাহলে কি দেখতে পাচ্ছি, বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত অর্থাৎ বিক্রিয়ার ফলে যে উৎপন্ন হয় সেই বিক্রিয়াজাত দুজনেই যখন গ্যাসীয় হয় তখন তাদেরকে আমরা উভয়ই যদি গ্যাসীয় হয় তখন সেই বিক্রিয়াকে আমরা বলি গ্যাসীয় বিক্রিয়া। এবার গ্যাসীয় বিক্রিয়ায় আমরা যেখানে আলোচনা করি এদের আয়তন সংক্রান্ত গণনা, তাকে বলা হচ্ছে গ্যাসমিতি বা ইউডিওমেট্রি। ইউডিওমেট্রি ইংরেজি টার্মগুলো কেন জানবো আমরা? তার কারণ কম্পিটিটিভ এক্সামে আমাদের টার্মগুলো না জানলে অসুবিধা হবে। তাহলে গ্যাসমিতি বা ইউডিওমেট্রি, যেখানে আমরা এই গ্যাসীয় বিক্রিয়ার আয়তন সংক্রান্ত গণনা করা হচ্ছে। আয়তন সংক্রান্ত গণনা যে ভাগখানে করছি আমরা তাকে বলছি আমরা গ্যাসমিতি। এবার গ্যাসমিতির ক্ষেত্রে আমরা একটা বিক্রিয়া বা গণনায় আমরা কি কি জানতে পারবো বিক্রিয়ক আর বিক্রিয়াজাতের আয়তনের মধ্যে সম্পর্ক। তাহলে কি জানতে পারছি? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত তাদের আয়তনের সম্পর্ক। বিক্রিয়াজাতর মধ্যে যে আয়তনের সম্পর্ক আছে, একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝবো আয়তনের সম্পর্ক। এটা জানতে পারছি নাম্বার 1। নাম্বার 2 আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যদি উৎপন্ন পদার্থগুলো গ্যাসীয় হয়, তার মানে যদি গ্যাসীয় হয় তাহলে সেটা একটা গ্যাস মিশ্রণ হবে। তাহলে গ্যাস মিশ্রণের আয়তন সংযুতি আমরা জানতে পারছি। আর অঙ্ক এখান থেকে আসে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই গ্যাসীয় পদার্থের আণবিক সংকেত, বিশেষ করে হাইড্রোকার্বনের। তাহলে গ্যাসীয় বিশেষত হাইড্রোকার্বনের আণবিক সংকেত, এটাই আমরা জানতে পারছি এবং এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। আণবিক সংকেত আজকে যেটুকু সুযোগ হবে আমরা একটা দুটো বা অঙ্ক করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা যে সূত্র কাজে লাগাই সেটা হচ্ছে নাম্বার 1 অ্যাভোগাড্রো প্রকল্পকে কাজে লাগাবো, আর লাগাবো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। অ্যাভোগাড্রো প্রকল্প খুব ইম্পর্টেন্ট, আমরা মোলের ধারণাতেও বহুবার কাজে লাগিয়েছি যে সম আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অনুবর্তমান। আর গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, এই সূত্রটাতে কি বলা আছে যে একই চাপ ও উষ্ণতায় যদি বিক্রিয়ক আর বিক্রিয়াজাত এরা সব গ্যাসীয় হয় তাহলে এদের যে আয়তনের অনুপাত সেটা একটা সরল সংখ্যার অনুপাত হবে। এবার একটা বিক্রিয়ার সাহায্যে আমরা দেখি, যেমন হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন ক্লোরাইড। এখানে কিন্তু তিনটেই গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে এদের অণু সংখ্যার অনুপাত কি দেখতে পাবো আমরা? এটা একটা অণু, এটা একটা অণু, এটা দুটো অণু, 1:2 এই হয়ে গেল। এবার গ্রাম অণুতে যদি ভাবি আমি, গ্রাম অণু, তাতে কি দেখতে পাবো? এটা 1 গ্রাম অণু, এটা 1 গ্রাম অণু, এটা 2 গ্রাম অণু। সেক্ষেত্রে অনুপাত হয়ে যাচ্ছে আমার 1:2। এরপর এদের আয়তন যদি আমি দেখি এসটিপি তে, তাহলে দেখতে পাবো কি 22.4 লিটার। এক্ষেত্রেও হয়ে যাবে 22.4 লিটার। এক্ষেত্রে কি হয়ে যাবে? এক্ষেত্রে হয়ে যাবে 2 × 22.4 লিটার। তাহলে এদের অনুপাত করলে আমি কি দেখতে পাবো? 22.4 = 22.4 = 2 ×
22.4। তাহলে এই অনুপাতটাও পেয়ে গেলাম 1:1:2। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এদের অনুসংখ্যান বা গ্রাম অনুসংখ্যার অনুপাতই কিন্তু এদের একই চাপ ও উষ্ণতায় আয়তনের অনুপাত। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় আয়তন সংক্রান্ত রাসায়নিক গণনা। এবার এই কাজে এইখানে আমাদের এই যে নামটা রয়েছে ইডিওমেট্রি, এখান থেকে ইউডিওমিটার, সেই যন্ত্রটার সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের আয়তন পরিমাপ করে থাকি। তাহলে যন্ত্রটার নাম কি? ইউডিওমিটার, সেই জন্যই এর নাম ইউডিওমেট্রি। তাহলে ইউডিওমিটার বা গ্যাসমান যন্ত্র, এটা একটা ইউ আকৃতির নল, এবং এই নলের গায়ে স্কেল আঁকা থাকে, অর্থাৎ অংশাঙ্কন করা থাকে, এবং এই নলের এক প্রান্ত বদ্ধ থাকে আর এক প্রান্ত খোলা থাকে। যে বদ্ধ প্রান্ত সেখানে দুটো প্ল্যাটিনাম তার প্রবেশ করানো থাকে, প্ল্যাটিনাম তারের কুণ্ডলী, এবং এই প্ল্যাটিনাম তার দুটোর মধ্যে ডিস্টেন্স এমন রাখা হয় যাতে উচ্চ বিভব সম্পন্ন তড়িৎ এতে পাঠানো গেলে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হবে এবং গ্যাসমান যন্ত্রে যে গ্যাস রয়েছে তারা বিক্রিয়া করবে। তো প্রথমে কি করা হয়? প্রথমে যখন এই আমরা বিক্রিয়ার শুরুতে এই ইউ আকৃতির নলটাকে পারদ দিয়ে পূর্ণ করা হয়, এবং যেখান থেকে গ্যাস উৎপন্ন হচ্ছে অর্থাৎ গ্যাস উৎপাদক যন্ত্রে এই ইউ আকৃতির নলটাকে প্রবেশ করানো হবে। তার ফলে কি হবে? পারদের অপসারণ দ্বারা গ্যাসটাকে সংগ্রহ করা হবে, যতগুলো বিক্রিয়ক আছে সবাইকে সংগ্রহ করা হবে এবং একে একে তাদের আয়তন মাপা হবে, এবং এটাই হয়ে যাবে পরীক্ষণীয় উষ্ণতায় তাদের আয়তন। এর ক্ষেত্রে আরেকটা কাজও করতে হবে, যে পারদের দুদিকের স্তম্ভের উচ্চতাও সমান করতে হবে। এরপর কি করা হবে? বিক্রিয়কগুলোকে সংগ্রহ করার পরে যখন প্ল্যাটিনাম তারে তড়িৎ স্ফুলিঙ্গ পাঠানো হবে তখন বিক্রিয়াটা হবে। বিক্রিয়া হয়ে যাওয়ার পর উষ্ণতা তো অনেক বেড়ে যাবে, যেহেতু তড়িৎ স্ফুলিঙ্গ করা হচ্ছে এবং বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটছে। তার ফলে কি হবে? এবার যে ঘরের উষ্ণতায় এই ইউডিওমিটারকে ঠান্ডা করা হবে, এবং ঠান্ডা করার ফলে যদি আয়তনের সংকোচন হয় সেটাকে বলা হচ্ছে প্রথম সংকোচন। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? প্রথম সংকোচন কখন পেলাম আমরা? যখন বিক্রিয়া হওয়ার জাস্ট পরে ইউডিওমিটারকে আমরা ঠান্ডা করলাম, তখন আমরা প্রথম সংকোচন পেলাম। সংকোচনের পরে গ্যাস মিশ্রণে উপযুক্ত শোষক ব্যবহার করে সেই গ্যাসটাকে শোষণ করার ফলে যে সংকোচন পাবো সেটা হয়ে যাবে দ্বিতীয় সংকোচন। তো দ্বিতীয় সংকোচনের ক্ষেত্রে কি কি করা হবে? দ্বিতীয় সংকোচনের ক্ষেত্রে সাধারণত CO2 আর SO2 এরা আম্লিক অক্সাইড, তো এদের শোষণের জন্য আমরা ব্যবহার করি NaOH এবং KOH, কস্টিক পটাশ, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা ব্যবহার করে থাকি। অক্সিজেনের জন্য ব্যবহার করা হয় ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। ছোটবেলা থেকে পড়ছি আমরা, ক্লাস 7-এ বোধহয় ছিল। ক্ষারীয় পটাশিয়াম খুব পরিচিত আমাদের, এটা পাইরোগ্যালেট দ্রবণ। তাহলে যদি আমার প্রয়োজন হয় আমি NaOH KOH ব্যবহার করলাম, CO2 SO2 যা থাকলো শোষিত হয়ে গেল, এটা হয়ে গেল দ্বিতীয় সংকোচন। যদি অক্সিজেন শোষণ করার প্রয়োজন হয় তাহলে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট ব্যবহার করা হবে, অক্সিজেন শোষিত হয়ে যাবে। O3 যদি থাকে তাহলে ইউডিওমিটারে প্রবেশ করানো হবে তারপিন তেল এবং শোষিত হয়ে যাবে ওজোন। কার্বন মনোক্সাইড আর অ্যাসিটিলিন C2H2, এর জন্য আমরা ব্যবহার করি অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাইস ক্লোরাইড দ্রবণ। তাহলে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ ব্যবহার করে কাকে শোষিত করা যাবে? কার্বন মনোক্সাইড এবং অ্যাসিটিলিনকে, কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। নাইট্রিক অক্সাইড NOর জন্য ব্যবহার করব FeSO4 দ্রবণ। ফেরাস সালফেট দ্রবণ ব্যবহার করা হবে নাইট্রিক অ্যাসিডের নাইট্রিক অক্সাইডের জন্য। আর যদি অ্যামোনিয়া NH3 বা জলীয় বাষ্প থাকে সেই ক্ষেত্রে কি ব্যবহার করব?
জলীয় বাষ্পর জন্য ব্যবহার করা হবে গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে এই দিয়ে পেলাম আমরা দ্বিতীয় সংকোচন। এর পরেও যদি অবশিষ্ট গ্যাস মিশ্রণে থেকে যায়, মিশ্রণে না ইউডিওমিটারে থেকে যায়, তাহলে তার মাপও আমরা অংশাঙ্কনের সাহায্যে করে নেব এবং এই প্রথম সংকোচন, দ্বিতীয় সংকোচন এবং অবশিষ্ট যে আয়তন রয়ে গেল এর সাহায্যে গ্যাস মিতির গণনা করা হবে এবং প্রশ্ন যা চাওয়া হবে হয়তো হাইড্রোকার্বনের সংকেত বা এদের আয়তনের সংযুতি, তো এই সমস্ত গণনা আমরা করতে পারি। গ্যাস মিতি সংক্রান্ত গণনায় যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে তার তালিকা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে রাখবো সেটা গ্যাসীয় বিক্রিয়ায়, এই যে বিক্রিয়া আমরা আলোচনা করব গ্যাস মিতিতে, যদি কোনো কঠিন পদার্থ বা তরল পদার্থ থাকে তার আয়তনকে আমরা শূন্য ধরি। কঠিন বা তরল পদার্থ যদি থাকে, তরল পদার্থ তার আয়তন শূন্য। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তখন আমরা যখন অঙ্ক করব তখন আমরা ভাববো যে এর আয়তনটা কি হলো। কঠিন আর তরল পদার্থের আয়তন গ্যাসীয় পদার্থের তুলনায় অনেক কম, সেই জন্য কঠিন বা তরল পদার্থের আয়তনকে শূন্য ধরা হবে। বায়ুকে নাইট্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ ধরা হবে। নাইট্রোজেন হচ্ছে 79% আর অক্সিজেন 21% থাকে। নাইট্রোজেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাহলে রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এসটিপিতে যে কোনো 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। সবসময় যে বিক্রিয়ক বিক্রিয়াজাত থাকবে তাদেরকে আমরা একই উষ্ণতাতেই পরিমাপ করব। এবার একই চাপ উষ্ণতায় পরিমাপ করব এবং এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তো সাধারণত এটাকে এক আয়তন বলা হবে, তাহলে এক আয়তনের যে মান সেটা হচ্ছে 22.4 লিটার। আর এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বহু ক্ষেত্রে দেখা যাবে যে কঠিন বা তরল পদার্থ আছে, সেক্ষেত্রে কিন্তু তার ভলিউমকে 0 ধরতে হবে। আর যখন প্রথম সংকোচনের ক্ষেত্রে যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ করা হলো, বিক্রিয়া করা হলো, প্রথম সংকোচনের ক্ষেত্রে বেশিরভাগ বিক্রিয়াতেই আয়তনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আয়তনের বেশিরভাগ ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হয়, অর্থাৎ সংকোচন হয়। খুব কম ক্ষেত্রে আয়তনের প্রসারণ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আয়তনের প্রায় কোনো পরিবর্তন হয় না। তো আমরা একটা দুটো উদাহরণ যদি দেখি, যেমন C+O2, এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে CO2। এর কার্বন কঠিন, তো এর ভলিউমকে আমরা 0 ধরবো। অক্সিজেন এখানে এক আয়তন রয়েছে, আর কার্বন ডাই অক্সাইড একটা অণু আছে মানে এক আয়তন। তাহলে কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন হলো না। একে যদি সংকোচন করা হয় আয়তনের কোনো পরিবর্তন নেই, পরিবর্তন হলো না। এবার আরো অনেক রকম বিক্রিয়া আছে, যেমন H2+O2, এগুলো পাশে পাশে G লিখে দেব, যেহেতু গ্যাস, এটা কঠিন তাই পাশে লিখলাম S, সলিড। এটা H2 গ্যাস, O2 গ্যাস, উৎপন্ন হলো H2O, এটা লিকুইড। তাহলে এর ভলিউম আমরা ধরবো 0, 0 আয়তন। এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এক আয়তন H2O2, ঠিক আছে, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 2। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই যে সমতার বিধান করলাম, তাহলে নাম্বার 5 এ লিখে দিই, সঠিক সমতাযুক্ত সমীকরণ নিতে হবে। সঠিক সমতাযুক্ত সমীকরণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নাহলে এই আয়তন যে আমি তো এই সংখ্যাগুলো থেকে আয়তন হিসেব করছি, সমতা যদি ঠিক না থাকে তাহলে আমার আয়তনের ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 2 আয়তন। অক্সিজেন কত হয়ে যাবে,
এক আয়তন, তার মানে বিক্রিয়কের আয়তন আমার 3 আয়তন, 2 + 1 বিক্রিয়ক 3 আয়তন, এখানে বিক্রিয়া জাত 0, তাহলে এক্ষেত্রে আয়তনের সংকোচন হলো, সংকোচনটা কত হবে তাহলে? সংকোচন হয়ে গেল 3 আয়তন সংকোচন হলো, এটাই পেলাম, পরিবর্তন হলো না, এটাই পেলাম 3 আয়তন সংকোচন। এবার দেখে নেব আমরা যে একটা পরিবর্তন হলো না, সংকোচন হলো, এবার একটা প্রসারণ দেখে নিচ্ছি। যেমন কার্বনের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড, এটা সলিড, তো এর ভলিউম 0, এটা হচ্ছে গ্যাসীয়, এটা দেখতেই পাচ্ছি আমরা এক আয়তন আছে, এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে 2 আয়তন কার্বন মনোক্সাইড, তাহলে এটা 2 আয়তন, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি কি যে আয়তনের প্রসারণ হয়েছে, এক্ষেত্রে এক আয়তন ছিল বিক্রিয়া জাত হয়েছে 2 আয়তন। এবার আমরা একটা অঙ্ক করব, পাশে লিখেছি যে 30 ml CO ও CO2 এর মিশ্রণে 10 ml যোগ করেছি অক্সিজেন, তড়িৎ স্ফুলঙ্গ দ্বারা বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং উৎপন্ন গ্যাস মিশ্রণে কস্টিক পটাশ যোগ করে ঝাঁকানোর পর 5 ml O2 অবশিষ্ট আছে, মিশ্রণে উপাদানগুলির পরিমাণ নির্ণয় করতে হবে। এটা এসেছিল WBJE, তাহলে WBJEE 02, এতে এই প্রশ্নটা এসেছিল। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের একটা মিশ্রণ নেওয়া হয়েছে, তার ভলিউম হচ্ছে 30 ml, এটা প্রশ্নে বলা আছে। তো প্রথম কাজ আমরা ধরে নিলাম যে কার্বন মনোক্সাইড আছে x ml, তাহলে কার্বন ডাই অক্সাইড কত আছে এটা ধরলাম, যে কার্বন ডাই মনোক্সাইডের পরিমাণটাকে x ml ধরলাম, আর তাহলে CO2 কতটা আছে, CO2 আছে তাহলে 30 - x ml, এটা আছে। এবার তড়িৎ স্ফুল অক্সিজেন যোগ করা হয়েছে 10 ml, O2 এর আয়তন বলা আছে 10 ml এবং তড়িৎ স্ফুলিঙ্গর দ্বারা বিস্ফোরণ ঘটানো হয়েছে, তাতে বিক্রিয়াটা যেটা হবে, তাহলে বিস্ফোরণের পর যে বিক্রিয়া হবে সেটা হচ্ছে CO প্লাস O2, একটু আগে যে বিক্রিয়াটা আমরা লিখলাম, না সেটা লিখিনি, উল্টোটা লিখেছিলাম, CO প্লাস O2 থেকে CO2, তাহলে কি কি লাগছে এখানে, হাফ O2 লাগছে, এটা তাহলে হয়ে গেল 1 অণু, এটা হলো হাফ অণু, এটা হলো 1 অণু। এক্ষেত্রে আয়তন হিসেবে যদি ধরি আমি এটাকে 1 আয়তন বলবো, এটাকে বলবো হাফ আয়তন O2, আর এই ক্ষেত্রে লাগছে তাহলে কত, এটা হয়ে যাবে 1 আয়তন। এবার আমরা প্রশ্নে কি ধরে নিয়েছি, আমাদের কাছে কার্বন মনোক্সাইড আছে x ml, তাহলে এই ভলিউমটা হয়ে যাবে x ml, এটা হয়ে যাবে হাফ x বা x/2 ml হবে, এটার ক্ষেত্রে হয়ে যাবে x ml হলো। এবার অক্সিজেনের পরিমাণ কতটা লেগেছে সেটা আমরা প্রশ্ন থেকে দেখব। এখানে দেখতে পাচ্ছি কি যে উৎপন্ন গ্যাস মিশ্রণে কস্টিক পটাশ যোগ করে ঝাঁকানোর পর 5 ml O2 অবশিষ্ট রইল, তাহলে বিক্রিয়ার পরে যে অক্সিজেনটা বেঁচে গেল সেটা হচ্ছে 5 ml, এখানে x/2 ml আয়তন অক্সিজেন কাজে লেগেছে, আর বিক্রিয়া শুরু করেছিলাম আমরা 10 ml অক্সিজেন দিয়ে, বিক্রিয়ার শেষে দাঁড়ালো অক্সিজেনের আয়তন 5 ml, তাহলে বিক্রিয়া করেছে কত ml অক্সিজেন, এক্ষেত্রে এটা একটা বোঝার জায়গা আছে, এটা হচ্ছে শুরুতে ছিল 10 ml, বিক্রিয়া করার পরে কত ml পেলাম আমরা, বিক্রিয়ার পরে O2 পেলাম 5 ml, এটা বিক্রিয়ার পরে পেলাম, তাহলে কতটা বিক্রিয়ায় কাজে লেগেছে O2, এটা হয়ে যাবে বিক্রিয়ায় গৃহীত O2, বিক্রিয়া করেছে যত পরিমাণ O2 সেটা কতটা, সেটা 10 - 5 = 5 ml, তাহলে কি দেখতে পাচ্ছি যে x/2, এক্ষেত্রে x/2 সেই আয়তনটা, x/2 = 5 ml, এর থেকে x = কত পেয়ে যাব, এই 2 দিয়ে গুণ হয়ে গেলে, তাহলে x = পেয়ে যাব 10 ml,
কার্বন মনোক্সাইডের পরিমাণ তাহলে 10 ml, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তাহলে কত হয়ে যাবে? 30 - 10 = 20 ml। এই হয়ে গেল কার্বন ডাই অক্সাইডের ভলিউম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরো বেশ কয়েকটা অঙ্ক করব এবং তোমাদের তাহলে সমস্ত ডাউট দূর হয়ে যাবে।